আসসালামু আলাইকুম। সেলুলার সুধা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে পড়ছি রবার্ট ব্লচের সাইকোলজিক্যাল থ্রিলার ধর্মী উপন্যাস সাইকো। অনুবাদ করেছেন অনিশ দাস অপু। শব্দটা কানে যেতেই চমকে উঠল নরমান বাবস। ঠান্ডা একটা স্রোত বেয়ে গেল শির দাঁড়াবেই। কে যেন টোকা মারছে জানালার কাছে। ঘাড় ঘুরিয়ে ইতস্তত দৃষ্টিতে তাকালো নরমান। হাত থেকে বইটা গড়িয়ে পড়ল কোলে। বুঝতে পারল ভয়ের কিছু নেই, ওটা বৃষ্টির শব্দ। শেষ বিকেলের বৃষ্টি। ছাট এসে লাগছে জানালার কাছে। বাতাসের ধাক্কায় হঠাৎ হঠাৎ কেঁপে উঠছে জানালা। বৃষ্টি কখন এলো? বাইরেটা দেখি অন্ধকার হয়েও এসেছে। আসলে বইয়ের মধ্যে এমন বোধ হয়েছিল নরমান যে খেয়ালই করেনি বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমেছে, শুরু হয়েছে বৃষ্টি। ঘরে হালকা অন্ধকার। হাত বাড়ালো নরমান, টেবিল ল্যাম্পটা জ্বালল, আবার মন দিল পড়ায়। এই টেবিল ল্যাম্পটা বহুদিনের পুরনো। চারদিকের ঝালর দেয়া সুদৃশ্য এই ল্যাম্পটাকে জ্ঞান হবার পর থেকে দেখে আসছে নরমান। ওর মায়ের খুব পেয়ারের জিনিস। 40-এ পা দিয়েছে নরমান। এই বাড়ির প্রতিটি কোণের সঙ্গে ভীষণভাবে পরিচিত সে। আশ্চর্য পুলক অনুভব করে সে বাড়ির পরিচিত জিনিসগুলোর মধ্যে থাকতে। বাইরে বেরুতেই খালি ভয়। ওর ধারণা বাইরের জগৎ হচ্ছে অশ্লীল আর খারাপ কাজের জায়গা। যত রাজ্যের আশঙ্কা, দুশ্চিন্তা আর অশুভরা রাজত্ব করছে ওর চৌহদ্দির সীমানার বাইরে। ধরুন সে একদিন বিকেলে হাঁটতে বেরুলো। হাঁটতে হাঁটতে চলে এলো জলার কাছে। তারপরে যদি ঝুপঝুপিয়ে বৃষ্টি নামে, তখন মহা সর্বনাশ হবে। সারাটা পথ তাকে ভিজতে ভিজতে বাড়ি ফিরতে হবে। ঠান্ডায় নিউমোনিয়া হয়ে মারাও যেতে পারে সে। কি দরকার বাপু অযথা বাইরে ঘুরঘুর করার? তার চেয়ে এখানে এই বারান্দায় টেবিল ল্যাম্প জ্বালিয়ে বই পড়তে কত মজা। বইটা ইনকা সভ্যতার উপর লেখা, খুবই মজার একটা বই। এখন ইনকাদের বিজয় নৃত্যের রোমাঞ্চকর বর্ণনা পড়ছে নরমান। এই নাচকে ইনকারা বলে ক্যাচুয়া। এই নাচে বিজয়ী বীরেরা পরাজিত শত্রুকে ঘিরে বিরাট এক বৃত্ত করে সাপের মতো মোচড় খেতে খেতে নাচতে থাকে। শত্রুর চামড়া জ্যান্ত অবস্থায় ছিলে নেওয়া হয়। পেটটাকে বানানো হয় ড্রাম। মুখ হা হয়ে থাকে শত্রুর। ঘুম ঘুম আওয়াজ বেরিয়ে আসে খোলা মুখ থেকে। তাই দেখি কি উল্লাস বিজয়ীদের। পড়তে পড়তে উত্তেজিত হয়ে উঠল নরমান। কল্পনায় দেখতে পেল বিশাল নীল আকাশের নিচে জলজলে সূর্য তাপে একটা জীবিত মানুষের চামড়া ছিলে ফেলা হচ্ছে। প্রচন্ড যন্ত্রণায় আকাশ ফাটিয়ে চিৎকার করছে সে। নগ্নদেহী যোদ্ধারা তার মরণ চিৎকার শুনে আরো উল্লসিত হয়ে উঠছে। পরাজিত শত্রুর পেটটাকে তারা ব্যবহার করছে ড্রাম হিসেবে। ফুলে উঠছে পেট। প্রতিটি আঘাতের সাথে অদ্ভুত একটা শব্দ বেরিয়ে আসছে মুখ থেকে। ভাবতে গিয়ে এই দেখুন না, নরমান নিজেও কেমন রোমাঞ্চিত হয়ে উঠছে। ঠিক এই সময় একটা শব্দ শুনতে পেল নরমান। কেউ আসছে এদিকে। বাইরের শব্দ চিরচেনা নরমানের। শব্দটা কানে যাওয়া মাত্র তথস্থ হয়ে উঠে সে। কেন জানি ধুকপুক করে উঠে বুকের ভেতর। মা আসছে। নরমান বইয়ের মধ্যে জোর করে মুখ গুজে রইল। ভান করল যেন বুঁদ হয়ে আছে পড়ায়। জানে মা ঘুম ভাঙার পর কেমন তিরিক্ষি মেজাজের হয়ে ওঠে। তখন তার সঙ্গে কথা
না বলাই ভালো। নরমান, কটা বেজেছে দেখো তো। নরমান হাই তুলল, বইটা রাখলো টেবিলের উপর। বলতে ইচ্ছে করলো, মা, এত ঢঙের কি দরকার? তুমি নিজেই তো গ্র্যান্ডফাদার ক্লকে দিব্যি দেখে আসতে পারতে কটা বাজে। কিন্তু বলল না সে কথাটা। হাত ঘড়ির দিকে তাকালো, হেসে বলল, 5:30। আমি বুঝতেই পারিনি এত বেলা হয়ে গেছে। আসলে একটা বই পড়ছিলাম তো। আমার চোখ নেই নাকি? তুমি কি করো না করো সবই আমি দেখতে পাই। বাইরে তাকিয়ে বৃষ্টি দেখতে দেখতে ঝাঁঝিয়ে উঠল মা। অন্ধকার হয়ে গেছে, অথচ এখনো সাইনবোর্ডের আলো জ্বালনি কেন? আর এখনো অফিসেও যাওনি, কি মনে করে শুনি? মানে এত বৃষ্টি হচ্ছিল যে ভাবলাম এমন বৃষ্টিতে কেই বা আসবে এদিকে, মিনমিন করে বলল নরমান। গাধা কোথাকার! আরে বুদ্ধু, কাস্টমার আসার এটাই উপযুক্ত সময়। অনেকে বিশেষ প্রয়োজনে এই মুষলধারে বৃষ্টির মধ্যেও কাজে বেরোয়, কিন্তু এই দিকে কেউ আসবে বলে মনে হয় না। সবাই নতুন হাইওয়েটা ব্যবহার করছে। ক্ষীণ প্রতিবাদ করলো বটে নরমান, কিন্তু গলায় তেমন জোর পেল না। কিন্তু শুরু যখন করেছে, শেষটাও তাকেই করতে হবে। প্রায় বমি করার মতো উগরে দিল সে মনের কথা। আমি তো তোমাকে ভবিষ্যতের কথা ভেবে তখনই সাবধান করে দিয়েছিলাম। হাইওয়ে এখান থেকে সরিয়ে নেওয়ার খবর পাবার পরপরই তোমাকে পই পই করে বলেছিলাম মোটেলটা বিক্রি করে দাও। ফেয়ারওয়েলের ওইদিকে নতুন রাস্তায় কত কম টাকায় জমি পেয়ে যেতাম। নতুন বাড়ি হতো আমাদের, নতুন মোটেল তৈরি হতো, সেই সাথে টাকাও আসতো। কিন্তু তুমি আমার কথায় আমলই নিলে না। তুমি কখনই আমার কোনো কথার মূল্য দিতে চাও না। নিজে যা ভালো বোঝো, নিজে যা চাও, সেটাই তোমার কাছে প্রধান। আমি যেন কিছুই না। তোমার জ্বালাতেই আমি মরলাম। তাই নাকি খোকা? মা অস্বাভাবিক ঠান্ডা গলায় বলল। মেজাজ খিচড়ে গেল নরমানের। 40 বছরের এক বুড়ো ধাড়িকে খোকা বলার কোনো মানে হয়? মা জানে খোকা ডাকটা সে একদম পছন্দ করে না, কিন্তু তারপরও বলবে, ইচ্ছে করে হুল ফোটাবে। কিন্তু প্রতিবাদ করতে পারে না নরমান, কখনো করেনি। চুপচাপ মুখ বুজে শুয়ে গেছে। আজকেও শৈল। তাই নাকি খোকা? মা আবারও বলল, হিমশীতল কণ্ঠ। তোমাকে আমি জ্বালিয়ে মারছি? হ্যাঁ? না খোকা, কথাটা ঠিক না। আমি তোমাকে জ্বালিয়ে মারছি না। তুমি নিজের দোষে নিজেই জ্বলে মরছ। তুমি সবসময় এই ঘরের কোণে চোরের মতো ঘাপটি মেরে বসে থাকো কেন নরমান? কারণ বাইরে বেরোবার সাহসই তোমার নেই, কোনো কালে ছিলও না। বাইরে গিয়ে একটা কাজ জুটিয়ে নেয়ার হিম্মত তোমার কখনোই হয়নি। এমনকি আজ পর্যন্ত একটা গার্লফ্রেন্ড পর্যন্ত জোগাড় করতে পারোনি। তুমিই তো আমাকে যেতে দিতে চাওনি। ঠিক নরমান, আমি তোমাকে যেতে দিতে চাইনি, কিন্তু তোমার মধ্যে যদি সামান্য পৌরুষও থাকতো, তাহলে তুমি নিজেই নিজের পথটা বেছে নিতে। মায়ের কথাগুলো তীরের মতো খোঁচা মারছে নরমানকে। ইচ্ছে করছে চিৎকার করে বলে, মা যা বলছে সব ভুল। কিন্তু প্রতিবাদ করার সাহসই হলো না ওর। আসলে সে নিজেও ভালো করে জানে মা যা বলছে তার মধ্যে মিথ্যে নেই একরত্তি। এই কথাগুলোই নিজেকে সে মনে মনে কম করে হলেও 1000 বার শুনিয়েছে। এটা ঠিক যে মা তার উপর সবসময় কর্তৃত্ব করতে চেয়েছে, কিন্তু তার মানে এটা নয় যে সবসময় তাকে সেই নির্দেশগুলো অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে।
মায়েরা মাঝে মাঝে সন্তানদের প্রতি একটু বেশি কর্তৃত্বপরায়ণ হয়েই থাকে, কিন্তু সব সন্তানই কি তাদের সব কথা শোনে? শোনে না। তবে নোরমানের মা অন্য সব মায়ের চেয়ে একটু বেশি কঠোর হলেও সে যদি ঘরের বার হতে চাইতো তবে কি পারতো না? কিন্তু পারেনি। বাইরের পৃথিবীকে তার যে বড় ভয়, কিভাবে এই পরিচিত ভুবন ছেড়ে ওই অচেনা দুনিয়ায় সে পা বাড়াবে, ওই সাহসটুকুর তার বড্ড অভাব। তুমি জেদ ধরতে পারতে বলেই চলেছে মা। তুমি নিজেই একদিন বাইরে গিয়ে নতুন একটা জায়গা খুঁজে নিতে পারতে, তারপর এই মোটেলটাও বিক্রি করা যেত। কিন্তু না, তুমি তা করনি। কি করেছো তুমি? সারাক্ষণ নাকি কান্না কেঁদেছ বাচ্চাদের মতো। আর কেন কেঁদেছ তাও আমার অজানা নেই। তুমি আসলে এই জায়গা ছেড়ে নড়তেই চাওনি, কখনো চাওনি। আর কোনোদিন যে চাইবে না তাও আমার খুব ভালো করেই জানা আছে। এখান থেকে নড়ার ক্ষমতাই তোমার নেই, তাই না নরমান? নরমান ভয়ে মায়ের দিকে মুখ তুলে তাকাতে পারছে না। ওর খুব ইচ্ছে করছে এখান থেকে ছুটে পালায়, কিন্তু নড়াচড়ার শক্তিটুকু সে যেন হারিয়ে ফেলছে। আর পালিয়ে যাবেই বা কোথায়? এই বাড়ির প্রতিটি কোণে মায়ের এই হুলের খোঁচা ওকে বিদ্ধ করবে। এ যেন ইনকাদের সেই ঢাকের মতো অবিরাম বেজেই চলে। স্নায়ু ছিঁড়ে যেতে চায়, তবু থামার কোনো লক্ষণ নেই। নরমান ভুলে থাকতে চাইল মার উপস্থিতি, জোর করে চোখ রাখলো বইতে, কিন্তু কোনো কাজ হলো না। ঢাকের বাজনার মতো মার কণ্ঠ এক টানা ড্রিম ড্রিম বেজেই চলল। আমি জানি আজ তুমি কেন অফিসে যাওনি, কারণ তুমি মনে প্রাণে চেয়েছো আজ যেন কেউ মোটেলে না আসে। অফিসে বসতে তোমার ভালো লাগেনি। ঠিক আছে, বিড়বিড় করে বলল নরমান। তোমার কথাই মানলাম, অফিসে যেতে আমার ভালো লাগেনি। এই মোটেল চালাবার কথা ভাবলেই আমার গায়ে জ্বর আসে। আসল কারণ ওটা নয় খোকা। আসলে তুমি লোকজনের সঙ্গে মিশতে ভয় পাও, তাই না? সেই ছোটবেলা থেকেই তুমি কারো সাথে মিশতে চাইতে না। বলা উচিত সেই ক্ষমতাই তোমার ছিল না। তুমি শুধু একটা কাজই পেরেছ, চেয়ারে একঠায় বসে গল্পের বই গিলতে। 30টা বছর ধরে তুমি শুধু এই কাজটাই করেছ। সবসময় বইয়ের আড়ালে নিজেকে লুকিয়ে রাখতে চেয়েছ। আমি তো খারাপ কিছু করছি না, বই পড়ে মনের উন্নতি ঘটাচ্ছি। মনের উন্নতি ঘটাচ্ছ? হাসালে দেখছি। তুমি আমাকে বোকা বানাতে চাও খোকা? তুমি যে কি ছাইপাশ পড়ো তা বুঝি আমি জানি না? এটা ছাইপাশ না মা, এটা ইনকা সভ্যতার উপর লেখা একটা। রাখো তোমার ইনকা সভ্যতা, দাবড়ে উঠল মহিলা। যত রাজ্যের জঙ্গলিদের নিয়ে আজগুবি খবরে ঠাসা ওসব বই পড়ে হবেটা কি শুনি? শুধু এইগুলোই না, লুকিয়ে লুকিয়ে তুমি অনেক নোংরা বইও যে পড়ো তাও আমি জানি। মনস্তত্ত্ব নোংরা না মা। মনস্তত্ত্ব? মা যেন প্রথম শুনল কথাটা। চোখ কপালে তুলে তীব্র ব্যঙ্গ ভরে বলল, বলে কি এই ছেলে? কি জানো তুমি মনস্তত্ত্ব সম্পর্কে? না, মানে এগুলো পড়লে মনের ভেতর একরকম পরিবর্তন আসে। পরিবর্তন? তোমার পরিবর্তন খোকা? জীবনেও হবে না। একটা 8 বছরের বাচ্চা ছেলেও বুঝতে পারবে তোমাকে দিয়ে কিচ্ছু হবে না। তুমি হচ্ছে একটা মা কাতুরে ছিলে, বুঝলে? হত্যা মোটা বুড়ো খোকা। কথার তোড়ে মাথা ঝিমঝিম করছে নরমানের। হৃৎপিণ্ড লাফাচ্ছে ধরাস ধরাস করে, বুক শুকিয়ে কাঠ। মনে হচ্ছে কেঁদে ফেলবে। মাটা চিরকালই এরকম, ভবিষ্যতেও এমনই থাকবে, যদি না। যদি না কি?
দারুণ চমকে উঠল নরমান। মা কি তার মনের ভেতরটাও দেখতে পায়? তুমি মনে মনে কি ভাবো না ভাবো সবই আমি বুঝতে পারি নরমান। আবার সেই একঘেয়ে কণ্ঠ শুরু হলো। তুমি নিজেকে যতটা না জানো তার চেয়ে অনেক বেশি আমি তোমাকে চিনি। তুমি ভাবছো আমাকে খুন করে ফেললে কেমন হয়, তাই না? পারবে না, চাইলেই তুমি তা পারবে না, কারণ সেই সাহস তোমার নেই। তোমার সমস্ত শক্তি আমার হাতের মুঠোয়। তুমি আমার হাতের পুতুল মাত্র। আমার উপর নির্ভর করেই তুমি বেঁচে আছো। তাই আমাকে ছেড়ে এক পা নড়ার কথা তুমি স্বপ্নেও ভাবতে পারো না, ঠিক? নরমান কোনো কথা বলল না, নিঃশব্দে উঠে দাঁড়ালো। নিজের উপর ওর খুব রাগ হচ্ছে। না, এখন রাগ করার সময় নয়, শান্ত হতে হবে তাকে। মা কি বলছে না বলছে সেদিকে নজর দেওয়ার কোনো প্রয়োজন নেই। মা বুড়ো মানুষ, তার মাথার ঠিক নেই। ওর এখন একমাত্র কাজ হবে বেচারিকে বুঝিয়ে সুঝিয়ে কোনো মতে তার ঘরে পাঠানো। কারণ মেজাজ যে হারে চড়ছে বলা যায় না, হয়তো হাত দুটোর নিয়ন্ত্রণ হারিয়ে সোজা এগিয়ে যেতে পারে শুকনো ওই গলাটার দিকে। হঠাৎ কলিং বেল বেজে উঠল। কেউ এসেছে মোটেলে। বিরাট হাঁপ ছাড়ল নরমান। মাকে সম্পূর্ণ আগ্রাহ্য করে এগুলো হল ঘরের দিকে। তাড়াহুড়ো করে হ্যাঙ্গার থেকে রেইনকোটটা নিয়ে পা বাড়ালো বাইরে।